রাত ৯টা বেজে গিয়েছিল। মেহেন্দি আর জুঁই ফুলের গন্ধ পুরো বাড়িতে ছড়িয়েছিল। দেয়ালে রঙিন আলো জ্বলছিল। বাইরে বরযাত্রী ঢোল বাদ্যি নিয়ে আসতে চলেছিল। প্রতিবেশী কাকিমা বারবার এসে দেখে যাচ্ছিলেন কোণে তৈরি কিনা, কিন্তু কোণে যে ঘরে বসেছিল সেখানকার নীরবতা কোনো গভীর খাদের মতো ছিল। কবিতা তার আয়নার সামনে বসেছিল। লাল জোড়া, মাথায় মাংটিকা, হাতে গাঢ় মেহেন্দি, চোখে কাজল আর ঠোঁটে সেই লাল রং যা সে নিজে লাগায়নি, বরং পিসি জোর করে লাগিয়েছিল। তার কাছে সব ছিল, শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার নিজের ইচ্ছা। কবিতার বয়স ২২ বছর ছিল। সে পাটনার এক সাধারণ পরিবারের মেয়ে। তার স্বপ্ন খুব বড় ছিল না, কিন্তু তার জন্য অনেক বড় ছিল। সে ডাক্তার হতে চেয়েছিল। নিট পরীক্ষায় একবার অকৃতকার্য হওয়ার পরও সে হার মানেনি। সে আবার ফর্ম পূরণ করেছিল। তার বইগুলো এখনও তার ঘরের আলমারিতে বন্দী ছিল, ঠিক যেমন তার স্বপ্নগুলো তার মনে বন্দী ছিল। কিন্তু ৩ মাস আগে সব বদলে গিয়েছিল। বাবার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ছোট ভাই অভয়ের পড়ার খরচ, বাড়ির কিস্তি, অসুস্থ মায়ের ওষুধ সব একসাথে পাহাড়ের মতো ভেঙে পড়েছিল। আর তখনই বাবার এক দূরের আত্মীয় এই প্রস্তাব এনেছিল যে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের জন্য একজন ভালো শিক্ষিত মেয়ে চাই। তারা যৌতুক নেবে না, তারা বাড়ির সব দায়িত্বও নেবে, শুধু মেয়েকে সুন্দর, সুশীল এবং শিক্ষিত হতে হবে। বাবা প্রথমে না করেছিলেন। মাও বলেছিলেন কবিতার পড়া শেষ হতে দাও। কিন্তু যখন বিদ্যুতের বিল ৩ মাস ধরে বাকি থাকে, যখন দোকানদার ধার দিতে অস্বীকার করে এবং যখন ভাইয়ের ফিস দেওয়ার টাকা থাকে না, তখন মানুষের সাহস ভেঙে যায়। কবিতা নিজেই বলেছিল যে ঠিক আছে, সে বিয়ে করবে। কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি রাতেই সে কাঁদছিল। যে ছেলেটি ছিল রাজেশ নামের, সে হয়তো খারাপ ছিল না, কিন্তু তার চোখে কবিতা সেই সম্মান দেখতে পায়নি যা তার দরকার ছিল। প্রথম দেখায় সে জিজ্ঞেস করেছিল, রান্না ভালো করতে পারো তো? কবিতা ভেবেছিল হয়তো এটা শুধু আনুষ্ঠানিকতা, কিন্তু দ্বিতীয় সাক্ষাতে সে বলেছিল যে বিয়ের পর পড়ার দরকার নেই, বাড়িতেই অনেক কাজ আছে। আর সেদিন কবিতার ভেতরের হৃদয় ভেঙে গিয়েছিল। আজ সে আয়নায় নিজের মুখ দেখছিল, এবং সেই মুখ সে চিনতে পারছিল না। এই সেই কবিতা নয় যে রাতে ল্যাম্পের আলোয় বই পড়ত। সেই কবিতা নয় যে কখনো ভাবত একদিন সে গ্রামে একটা হাসপাতাল খুলবে যেখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। এ তো অন্য কেউ। বাইরে আওয়াজ আসছিল, বরযাত্রী পৌঁছাতে চলেছে। পিসি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল যাতে কোনো অচেনা ব্যক্তি তার ঘরে ঢুকতে না পারে। ঘরে একটা ছোট জানালা ছিল যা পেছনের দিকে খুলত। সেদিকে শুধু একটা সরু গলি ছিল, আর তার সামনে অন্ধকার। কবিতার শ্বাস দ্রুত হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই কথা যা তার দিদা অনেক বছর আগে বলেছিলেন। দিদা বলতেন, মা, জীবনে কখনো এমন মোড় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ, তখন একবার চারদিকে মনোযোগ দিয়ে দেখবি, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকে। কবিতা চোখ খুলল এবং জানালার দিকে তাকালো। সে উঠল। তার হাত কাঁপছিল। সে ওই ভারী পোশাক সামলালো এবং ধীরে ধীরে জানালার ছিটকিনি খুলল। নিচে নামা সহজ ছিল না, কিন্তু অসম্ভবও ছিল না। পিছনে একটা পুরনো গাছ ছিল যার একটা মোটা ডাল জানালার কাছ পর্যন্ত আসত। সে তার ফোন তুলল। ব্যাগে যা কিছু ছিল তা হলো মাত্র ৩০০ টাকা আর একটা পুরনো ডায়েরি। এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। সে তার বাবার কথা ভাবছিল, তার ক্লান্ত চোখ, ঝুঁকে পড়া কাঁধ। সে মায়ের কথা ভাবছিল, যিনি অসুস্থ হওয়া সত্ত্বেও আজ সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সে ভাই অভয়ের কথা ভাবছিল, যে কাল রাতে তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। কিন্তু তারপর সে ভাবল, যদি সে এখানে থেকে যায় তাহলে কি হবে? সে প্রতিদিন এমন একটা জায়গায় শ্বাস নিতে থাকবে যেখানে তার কোনো অস্তিত্ব থাকবে না। সে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তারপর হয়তো সে আর সেই কবিতা থাকবে না যে আগে ছিল। আর এই কথা ভাবতেই তার পা এগিয়ে গেল। জানালা দিয়ে বেরোনোর সময় তার ওড়না গাছের ডালে আটকে গেল। সে জোরে টানল। ওড়না ছিঁড়ে গেল, কিন্তু সে নিচে নেমে গেল। গলিতে পা রাখতেই তার মনে হলো যেন সে অন্য কোনো পৃথিবীতে পা রেখেছে। সে সেখান থেকে দ্রুত দৌড়ালো। পায়ে জুতো ছিল না, শুধু পোশাকের নিচে পাতলা চপ্পল ছিল। রাস্তায় কাঁকড় ছিল, কিন্তু তার ব্যথার অনুভূতি হচ্ছিল না। সে শুধু দৌড়াতে থাকল। পাটনা জাংশনের দিকে যাওয়া রাস্তা তার মনে ছিল, কারণ সে অনেকবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছে। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সে হাঁপিয়ে উঠেছিল। সে একটা পিলারের কাছে বসে পড়ল। লাল পোশাকে একটা মেয়ে স্টেশনে একা বসে আছে, চোখে জল আর হাতে মেহেন্দি। কিছু মানুষ দেখে চলে গেল, কিছু মানুষ ফিরে তাকালো।
এবং এগিয়ে গেল। কবিতা জানত না মুন্দে কি হবে। সে শুধু এইটুকু জানত যে সে এখন ওই জানালা থেকে বাইরে এসে গেছে, আর হয়তো এটাই তার আসল সফরের শুরু। রাত 11টা বেজে গিয়েছিল। পাটনা জাংশনে ভিড় ছিল, কিন্তু কবিতার জন্য সেই ভিড়ও এক ধরনের একাকিত্ব ছিল। চারদিকে মানুষ ছিল, কেউ নিজের পরিবারের সাথে, কেউ বন্ধুদের সাথে, কেউ নিজের বাচ্চাদের কোলে নিয়ে। প্ল্যাটফর্মে চাওয়ালা আওয়াজ দিচ্ছিল, দূরে কোথাও একটা বাচ্চা কাঁদছিল এবং তার মা তাকে চুপ করানোর চেষ্টা করছিল। কবিতা এই সবকিছু থেকে উদাসীন হয়ে পাথরের বেঞ্চে বসেছিল। তার লাল পোশাক এখন ধুলোয় মাখা ছিল, ওড়না একদিক থেকে ছেঁড়া ছিল, কপালের টিকা একটু বাঁকা হয়ে গিয়েছিল, মেহেন্দি পরা হাত কাঁপছিল এবং চোখ, যা কাজল দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো এখন ফুলে লাল হয়ে গিয়েছিল। তার মনে একটার পর একটা চিন্তা আসছিল। বাবা এতক্ষণে হয়তো জেনে গেছেন বাড়িতে কি হচ্ছে। মায়ের শরীর আরও খারাপ হয়ে গেছে হয়তো। বরযাত্রীরা কি ভাবছে, সমাজ কি বলবে, প্রতিবেশীরা কি বলবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, সে এখন কোথায় যাবে। তার কাছে 300 টাকা ছিল। এত টাকায় না কোনো ঘর পাওয়া যাবে, না কোনো খাবার। সে ফোন বের করল। ব্যাটারি 12% বাকি ছিল। সে ভাবল কাকে ফোন করবে। তার বান্ধবী ঋতু ছিল, কিন্তু ঋতুর বাড়ির লোকেরা কথাও বলতে দেবে না, কারণ তারা আগের থেকেই এই বিয়ের পক্ষে ছিল না। কলেজের বন্ধু মৃণাল ছিল, কিন্তু সে অন্য শহরে ছিল। আর কেউ ছিল না যাকে সে এখন ফোন করতে পারে। সে ফোন আবার রেখে দিল। হঠাৎ তার মনে হলো কেউ তার কাছে এসে দাঁড়িয়েছে। সে চোখ তুলে দেখল যে একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। লম্বা ছিল, কাঁধ চওড়া ছিল, শ্যামলা রং, ছোট চুল, চোখে এক শান্ত গভীরতা। সে সাধারণ জামাকাপড় পরেছিল, কিন্তু তার হাবভাবে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল যা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করছিল। হাতে একটা ব্যাগ ছিল এবং কাঁধে একটা ছোট থলে। সে ধীরে ধীরে বলল, জল খাবেন? কবিতা এক মুহূর্তের জন্য তাকে দেখল। তার মনে ভয় ছিল। একা মেয়ে, রাতের বেলা, অচেনা লোক, কিন্তু ওই ছেলের চোখে যে ভাব ছিল তা ভয়ঙ্কর ছিল না। তা ছিল চিন্তার ভাব, এমন চিন্তা যা কেউ নিজের কোনো আপনজনের জন্য করে। সে জলের বোতল এগিয়ে দিল। কবিতা নিল। তার মনে হলো সে গত কয়েক ঘন্টা ধরে কিছু খায়নি বা পান করেনি। সে জল খেল, একটা দীর্ঘ শ্বাস নিল। ছেলেটি কাছেই দাঁড়িয়ে বলল, আপনি এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, কোথাও যাবেন? কবিতা উত্তর দিল না। ছেলেটি আবার বলল, মাফ করবেন, আমি হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আপনি একা আছেন এবং রাত হয়ে যাচ্ছে। কবিতা তার দিকে তাকিয়ে বলল, আপনি কে? ছেলেটি একটা ছোট হাসি দিয়ে বলল, আমার নাম আকাশ, আকাশ বর্মা। আমি এখানে একজনের বাড়ি যাওয়ার জন্য ট্রেন থেকে এসেছি, কিন্তু ট্রেন অনেক দেরি হয়ে গেছে, তাই এখনও এখানেই আছি। কবিতা কিছু বলল না। আকাশ এক মুহূর্ত থেমে বলল, আপনি কবিতা তো, রমেশজির মেয়ে? কবিতার চোখ বড় হয়ে গেল। সে চমকে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিভাবে চেনেন? আকাশ ধীরে ধীরে বলল, আমি অভয়ের বন্ধু, আপনার ভাই অভয়ের। আমরা দুজন একসাথে পড়েছি। আমি আজ ওখানেই আসার কথা ছিল, কিন্তু ট্রেন লেট হয়ে গেল। এই কথা শুনতেই কবিতার মনে এক অদ্ভুত আলোড়ন হলো। সে অভয়ের বন্ধু ছিল, তার মানে সে তার বাড়ি যাচ্ছিল। তার মানে সে সব জানত যে আজ সেখানে কি হওয়ার কথা ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, আপনি অভয়কে ফোন করবেন না। আকাশ শান্ত গলায় বলল, আমি করিনি। কেন? কারণ যখন আমি আপনাকে এখানে দেখলাম তখন আমার মনে হলো হয়তো আপনি চান না যে এসব কেউ জানুক। কবিতা তাকে দেখতে থাকল। তার চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল, কিন্তু জল থামল না। আকাশ কোনো প্রশ্ন করল না। সে শুধু ওই বেঞ্চের কাছে দাঁড়িয়ে থাকল। সে কোনো উপদেশ দিল না, কোনো তাড়াহুড়ো করল না, শুধু চুপচাপ ওখানে থাকল, যেন বলছে যে আমি এখানে আছি, যখন চাইবে তখনই কথা বলবে। কিছুক্ষণ পর কবিতা নিজেই কথা বলতে শুরু করল। সে বলল যে সে বিয়ে করতে চায়নি। সে বলল যে তাকে ডাক্তার হতে হবে। সে বলল যে সে এই ভেবে হ্যাঁ বলেছিল যে হয়তো পরিবারের সাহায্য হবে, কিন্তু যেমন যেমন দিন ঘনিয়ে আসছিল তার মনে হতে লাগলো যে সে নিজেকে হারিয়ে ফেলছে। সে বলল যে সে কাপুরুষ নয়, শুধু ভয় পেয়েছে। আকাশ পুরো কথা শুনল, মাঝখানে একবারও বাধা দিল না, না কোনো মতামত দিল, না কোনো পরামর্শ। যখন কবিতা চুপ হয়ে গেল তখন সে শুধু এটুকু বলল, আপনি ভুল করেননি। কবিতা জিজ্ঞেস করল, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো ওখানে আমার বিয়েতে আসছিলেন। আকাশ বলল, বিয়েতে আসা মানে এই নয় যে আমি কারো জীবনের সিদ্ধান্ত নিতে আসছি। আপনার জীবন আপনার, আপনি যা ভাবছিলেন তা ভুল ছিল না। কবিতা বলল, কিন্তু আমি পালিয়ে এসেছি, এটা তো ভুল। আকাশ এক মুহূর্ত ভেবে বলল, কখনো কখনো পালানো কাপুরুষতা হয় না,
কখনো কখনো পালানো এই কারণে হয় কারণ আপনি নিজেকে বাঁচাতে চান, এবং নিজেকে বাঁচানো সবচেয়ে প্রথম দায়িত্ব হয়। এই কথা কবিতার হৃদয়ে গেঁথে গেল। তারপর আকাশ বলল, আপনি এখন কোথায় যাবেন? কোনো জায়গা আছে? কবিতা না বোধক মাথা নাড়ল। আকাশ নিজের পকেট থেকে মোবাইল বের করে কিছু সার্চ করল এবং তারপর বলল, এখান থেকে একটু দূরে একটা মহিলা আশ্রয় কেন্দ্র আছে। সেখানে আমার এক পরিচিত আছে যে ওখানে কাজ করে। আপনি চাইলে আমি কথা বলতে পারি। আজ রাত আপনি ওখানে থাকতে পারেন। কেউ প্রশ্ন করবে না, নিরাপদ জায়গা। আর আমি কাউকে বলবও না যে আপনি এখানে আছেন। কবিতা তাকে মনোযোগ দিয়ে দেখল। তার মনে এখনও একটু সন্দেহ ছিল। আকাশ বলল, দেখুন, আমি জানি আপনি আমার ওপর ভরসা করতে পারছেন না। আমরা এইমাত্র মিলেছি। কিন্তু আপনি অভয়কে আমার ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। ওর সাথে কথা বলে দেখে নিন আমি কে। আর যদি তারপরও মন না মানে, তবে আসবেন না। আমি জোর করব না। এই শেষ কথা কবিতাকে ভরসা জোগাল। যে মানুষ জোর না করার কথা বলে সে সাধারণত খারাপ হয় না। কিন্তু এর আগে যে কবিতা কিছু আরও ভাবত, তার মনে আরেকটা কথা এলো। সে জিজ্ঞেস করল, আপনি বলছেন যে আপনি অভয়ের বন্ধু, কিন্তু আপনি কি কাজ করেন? আকাশ সরাসরি উত্তর দিল, আমি আর্মিতে আছি। লেফটেন্যান্ট আকাশ বার্মা আমার নাম। কবিতা আরেকবার তার দিকে তাকালো। এখন তার চোখে যে ঘাপ ছিল তা একটু আলাদা ছিল। সে তার মুখের শান্তি আবার দেখল, সেই শান্তি যা কঠিন জীবনযাপনের পর আসে। কবিতা ধীরে ধীরে বলল, ঠিক আছে। আকাশ কোনো উত্তর দিল না, শুধু এগিয়ে গেল। কবিতা তার পেছনে চলতে লাগল। রাস্তায় আকাশ একবারও পেছনে ঘুরে দেখল না যে সে আসছে কিনা। তার পুরো বিশ্বাস ছিল যে সে আসবে। আর এই বিশ্বাস কবিতাকে এক অদ্ভুতভাবে ভালো লাগল। স্টেশন থেকে বেরোতেই একটা রিক্সা পাওয়া গেল। আকাশ তার সাথে কথা বলল এবং ভাড়া ঠিক করল। রিকশায় বসার সময় কবিতা বলল, আমার কাছে টাকা নেই। আকাশ কোনো ভাব পরিবর্তন না করেই বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। শুধু এটুকু। কোনো দয়া দেখালো না, কোনো বড়াই দেখালো না, যেন এটা কোনো বড় ব্যাপারই ছিল না। রিকশায় বসে বসে কবিতা জানালা দিয়ে বাইরে দেখল। রাতে পাটনা শহর এক আলাদা রূপেই ছিল। রাস্তায় আলো ছিল, কোথাও কোথাও অন্ধকার ছিল। দূর থেকে মন্দিরের ঘণ্টার আওয়াজ আসছিল। বাতাসে ঠান্ডা ভাব ছিল। কবিতা ভাবল যে কয়েক ঘন্টা আগে সে ওই ঘরে ছিল যেখান থেকে তার মনে হচ্ছিল কোনো রাস্তা নেই, এবং এখন সে এখানে আছে, এক অচেনা মানুষের সাথে অজানা জায়গায় যাচ্ছে। কিন্তু প্রথমবারের মতো তার মনে হচ্ছিল যে সে শ্বাস নিতে পারছে। আকাশ চুপ ছিল। সে রাস্তায় একবার একটা দোকান থেকে বিস্কুটের প্যাকেট নিল এবং কবিতার দিকে এগিয়ে দিল। কবিতা নিতে ইতস্তত করল। আকাশ বলল, খাবার কখন খেয়েছিলেন? কবিতার মনে ছিল না। সে বিস্কুট নিয়ে নিল। মহিলা আশ্রয় কেন্দ্র একটা শান্ত পাড়ায় ছিল। একটা বড় সাদা বিল্ডিং যার বাইরে একটা ছোট বাগান ছিল। আকাশ ভেতরে গিয়ে ওখানকার কর্মী সুমিত্রা দিদির সাথে কথা বলল। তিনি একবার কবিতাকে দেখলেন, তারপর আকাশকে দেখলেন এবং বেশি প্রশ্ন না করে বললেন, ঠিক আছে, আজ রাত থাকতে পারে। কবিতাকে একটা পরিষ্কার ঘর দেওয়া হলো। একটা খাট, একটা চাদর, একটা বালিশ, এতটুকুই যথেষ্ট ছিল। সুমিত্রা দিদি যাওয়ার সময় বললেন, মা, এখানে তুমি নিরাপদ। রাতে কেউ বিরক্ত করবে না। কাল সকালে কথা বলবো। কবিতা হ্যাঁ বলল। দরজা বন্ধ হলো। ঘরে একা হতেই কবিতার কান্না আবার শুরু হয়ে গেল। কিন্তু এবারের কান্না আলাদা ছিল। এতে ভয় কম ছিল আর স্বস্তি বেশি। সে পোশাক খুলল, মেহেন্দি পরা হাত দেখল, কপালের টিকা খুলল, আয়নায় নিজেকে দেখল। এবার যে মুখ দেখতে পেল তা পরিচিত মনে হচ্ছিল। ও কবিতা ছিল, ক্লান্ত, ভীত, কিন্তু কবিতা। বাইরে থেকে আকাশের আওয়াজ আসেনি। সে চলে গিয়েছিল। যাওয়ার সময় সে সুমিত্রা দিদিকে শুধু এইটুকু বলেছিল, ওনার খেয়াল রাখবেন, কাল আমি সকালে আসব, উনি চাইলে কথা বলবো। সে ওই রাতে শুয়ে ভাবল যে জীবনে কখনো কখনো এমন অচেনা মানুষও মিলে যায় যারা কোনো আপনজনের চেয়ে বেশি বুদ্ধিমান হয়, যারা কিছু না চেয়ে, কিছু না বুঝিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় পাশে দাঁড়ায়। আকাশ এমনই ছিল, এবং সেই রাতে প্রথমবারের মতো অনেক মাস পর কবিতার ঘুম এলো। সকালের প্রথম আলো যখন জানালা দিয়ে ঘরে এলো তখন কবিতার চোখ খুলে গেল। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সব মনে পড়ল। লাল পোশাক এক পাশে পড়েছিল, মেহেন্দি পরা হাত সামনে ছিল, ঘরের সাদা দেওয়াল ছিল, আর বাইরে থেকে পাখির আওয়াজ আসছিল। কবিতা উঠে বসল। তার মনে প্রথম চিন্তা এটাই এলো যে বাড়িতে কি হচ্ছে। বাবা, মা, অভয়, সবার মুখ এক এক করে তার সামনে এলো। সে চোখ বন্ধ করল এবং একটা দীর্ঘ শ্বাস নিল। কিছুক্ষণ পর সুমিত্রা দিদি দরজা নক করে ভেতরে এলেন। তার হাতে এক কাপ চা ছিল এবং একটা থালায় কিছু খাবার ছিল। তিনি বললেন, উঠেছ মা? নাও, আগে কিছু খেয়ে নাও। খালি পেটে কিছু ভাবা ঠিক না। কবিতা চায়ের কাপ নিল। প্রথম চুমুক নিতেই সে একটু স্বস্তি পেল। সুমিত্রা দেবী পাশে একটা চেয়ারে বসে পড়লেন। তিনি কোনো প্রশ্ন
প্রশ্ন করলেন না, শুধু চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর কবিতা নিজেই বলল, দিদি, আমি জানি না যে আমি ঠিক করেছি না ভুল। সুমিত্রা দিদি ধীরে ধীরে বললেন, মা, এখানে যে মেয়েরা আসে তাদের মধ্যে সবাই এটাই ভাবে, কিন্তু একটা কথা বলো, কাল রাতে যখন তুমি ওই ঘরে ছিলে এবং তোমার মনে হচ্ছিল যে সব বন্ধ, তখন ভেতর থেকে কি অনুভব হচ্ছিল? কবিতা ভাবল এবং বলল, এটাই যে আমি নিজেকে হারিয়ে ফেলছি। সুমিত্রা দিদি বললেন, তাহলে তুমি নিজেকে বাঁচিয়েছ, এটা ভুল কিভাবে হতে পারে? কবিতার মনে এই কথা গেঁথে গেল। প্রাতরাশ করার পর কবিতা কাপড় বদলালো। সুমিত্রা দিদি আশ্রয় কেন্দ্রে রাখা কিছু কাপড়ের মধ্যে থেকে একটা সাধারণ সালোয়ার কামিজ দিলেন। যখন কবিতা ওটা পরল তখন তার মনে হলো যেন সে একটা বোঝা নামিয়ে ফেলেছে। তখনই বাইরে থেকে আওয়াজ এলো। সুমিত্রা দিদি বললেন, ও আকাশ বলছে, কথা বলতে চায়, তুমি চাইলে? কবিতা এক মুহূর্ত ভাবল এবং তারপর বলল, ঠিক আছে। আকাশ ভেতরে এলো। সে পরিষ্কার জামাকাপড় পরেছিল, মুখে সেই শান্ত ভাব ছিল। সে ভেতরে এসেই বলল, কেমন লাগছে এখন? কবিতা বলল, ঠিক আছে। আকাশ বলল, ভালো। আর তারপর চুপ হয়ে গেল। কবিতা জিজ্ঞেস করল, আপনি অভয়কে ফোন করেছিলেন? আকাশ বলল, না। কেন করেননি? কারণ এটা তোমার সিদ্ধান্ত যে তুমি তাদের কখন জানাতে চাও। কবিতা জানালা দিয়ে বাইরে দেখল। বাইরে আশ্রয় কেন্দ্রের ছোট বাগান ছিল, তাতে কিছু ফুল ছিল যা সকালের রোদে জল করছিল। সে ধীরে ধীরে বলল, আমার ভয় লাগছে। আকাশ জিজ্ঞেস করল, কিসের? কবিতা বলল, বাবার ব্যাপারে। তিনি কি ভাবছেন? কতটা দুঃখী হয়েছেন? কতটা লজ্জিত হয়েছেন? আকাশ বলল, হ্যাঁ, হবেন, এটা তো সত্যি। কবিতা তার দিকে তাকালো। তার আশা ছিল না যে সে এত সোজা সাপটা কথা বলবে। আকাশ আরও বলল, কিন্তু এটাও সত্যি যে তিনি তোমার বাবা, আর পৃথিবীতে কোনো বাবাই নিজের মেয়ের জন্য দুঃখী থাকতে চান না। তিনি লজ্জিত হবেন, রাগ করবেন, কিন্তু তুমি যদি তার সাথে কথা বলো তাহলে হয়তো তিনি বুঝবেন। কবিতা বলল, আর যদি না বোঝেন? আকাশ বলল, তাহলে তার সাথে পরে মোকাবিলা করা যাবে, আগে একবার অন্তত বলো। এই কথা কবিতার ভেতরে কিছু নাড়িয়ে দিল। সে উঠল এবং নিজের ফোন তুলল। ব্যাটারি রাতে চার্জ হয়ে গিয়েছিল, কারণ সুমিত্রা দিদি নিজেই চার্জার লাগিয়েছিলেন। সে স্ক্রিন দেখল 50-এর বেশি মিসড কল ছিল। কিছু বাবার, কিছু মায়ের, কিছু অভয়ের, কিছু ওই আত্মীয়দের যাদের নাম পর্যন্ত সে ঠিকমতো জানত না। সে একটা দীর্ঘ শ্বাস নিল। সে অভয়ের নাম খুঁজল এবং ফোন করল। রিং একবারও বাজল না যে অভয় সাথে সাথে ফোন তুলে নিল। দিদি, শুধু একটা শব্দ, কিন্তু ওই একটা শব্দে এত কিছু ছিল যে কবিতার চোখ ভরে এলো। সে কাঁপা গলায় বলল, দিদি, আমি ঠিক আছি। অভয়ের গলায় কান্না ছিল। সে বলল, দিদি, আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম। বাবা সারা রাত ঘুমাননি, মায়ের শরীর খারাপ হয়ে গেছে। কোথায় তুমি? কবিতা বলল, আমি নিরাপদ আছি, একটা জায়গায় আছি। অভয়, আমাকে বাবার সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর ফোনে আওয়াজ বদলালো, বাবার আওয়াজ। কবিতা? কবিতার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। সে শুধু কাঁদতে লাগল। বাবা বললেন, মা, তুই ঠিক আছিস? কবিতা বলল, হ্যাঁ বাবা। বাবা চুপ হয়ে গেলেন। কবিতার মনে হলো তিনি হয়তো রেগে আছেন, হয়তো বকবেন, হয়তো খুব কড়া কথা বলবেন। সে নিজের মনকে প্রস্তুত করল, কিন্তু যা হলো তা তার প্রত্যাশার বাইরে ছিল। বাবা বললেন, মা, আমাকে মাফ করে দে। কবিতার মনে হলো সে ভুল শুনেছে। সে বলল, কি? বাবার গলা ভারী ছিল। তিনি বললেন, আমি তোর স্বপ্নগুলোকে দমিয়ে দিয়েছিলাম। আমি আমার সমস্যা তোর ওপর চাপিয়ে দিয়েছিলাম। আমি জানতাম যে তুই খুশি নোস, কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম যে সব ঠিক হয়ে যাবে। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে মা। কবিতার চোখ থেকে জল থামছিল না। সে বলল, বাবা, আমি আপনার ওপর রাগ করিনি। আমি শুধু ভয় পেয়েছিলাম, কারণ আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বাবা বললেন, আমি জানি মা, আর এই ভয় আমি তোকে দিয়েছিলাম। এটা আমার দায়িত্ব ছিল যে আমি তোকে সাহস যোগাই, কিন্তু আমি নিজেই সাহস হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। তারপর বাবা বললেন, বাড়ি আয় মা, আমরা কথা বলবো, কোনো চাপ থাকবে না, শুধু তুই বাড়ি চলে আয়। কবিতা আকাশের দিকে তাকালো। সে অন্যদিকে মুখ করে জানালা দিয়ে বাইরে দেখছিল, যেন সেই কথোপকথনের অংশ হতে চায় না। কবিতা বাবাকে বলল, বাবা, আমি আসছি, কিন্তু আগে আমাকে একটা কথা বলতে হবে। বাবা বললেন, বলো মা, কি কথা? কবিতা এক মুহূর্ত থেমে বলল, আমি এই বিয়ে করতে চাই না। আমি ডাক্তার হতে চাই। আমি নিজের জীবন নিজে তৈরি করতে চাই। এটা আমার সিদ্ধান্ত, এবং আমি আশা করি যে আপনি এটা বুঝবেন। ফোনে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। কবিতার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। সে এই একটা মুহূর্তের অপেক্ষা করেছিল। এই একটা মুহূর্তের জন্য সে রাতে জানালা দিয়ে বেরিয়েছিল। এই একটা মুহূর্তের জন্য সে ভয় পেতে পেতে এখান পর্যন্ত এসেছিল। আর তারপর বাবা বললেন,
ঠিক আছে মা। কবিতার মনে হলো সে আবার ভুল শুনেছে। সে জিজ্ঞেস করল, কি? বাবা বললেন, তুই যা চাইতিস তা বলে দিয়েছিস, এটা তোর অধিকার ছিল। আমি অনেক দেরিতে এটা শুনলাম, কিন্তু শুনলাম। এবার বাড়ি আয়। কবিতা ফোন রাখল। তার হাত কাঁপছিল, কিন্তু এবারের কাঁপুনি আলাদা ছিল। এটা ভয়ের কাঁপুনি ছিল না, এটা সেই স্বস্তির কাঁপুনি ছিল যা তখন হয় যখন কোনো খুব ভারী বোঝা হঠাৎ সরে যায়। আকাশ ঘুরে দেখল। কবিতা বলল, বাবা হ্যাঁ বলে দিয়েছেন। আকাশের মুখে একটা হালকা হাসি এলো। সে বলল, আমি জানতাম। কবিতা জিজ্ঞেস করল, কিভাবে? আকাশ বলল, কারণ যে বাবা সারা রাত জেগে নিজের মেয়ের জন্য চিন্তা করে, সে বাবা খারাপ হয় না। সে শুধু কখনো কখনো নিজের সন্তানের ইচ্ছাকে বুঝতে পারে না। কবিতা এক মুহূর্ত তাকে দেখল। সে বলল, আপনি খুব অদ্ভুত। আকাশ বলল, এটা প্রথমবার আমাকে বলা হচ্ছে না। দুজনেই হেসে ফেলল। এই হাসি ছোট ছিল, কিন্তু খাঁটি ছিল। কিছুক্ষণ পর কবিতা সুমিত্রা দিদির কাছে গেল এবং তার কাছ থেকে বিদায় নিতে লাগল। সুমিত্রা দিদি তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা, যখনই মন চাইবে এখানে চলে আসবে। আর একটা কথা মনে রেখো, যে মেয়ে কাল রাতে নিজের জন্য আওয়াজ উঠিয়েছে সে কখনো দুর্বল নয়। কবিতা বলল, দিদি, একদিন আমি এখানে কাজ করতে আসব। সুমিত্রা দিদি হেসে বললেন, অপেক্ষা করব। আকাশ একটা অটো ডাকল। কবিতা তাতে বসল। আকাশ অটোওয়ালাকে ঠিকানা বলল। রাস্তায় কবিতা জানালা দিয়ে বাইরে দেখল। শহর সকালের আলোয় জাগছিল। দোকান খুলছিল, মানুষ নিজের কাজে যাচ্ছিল, জীবন চলছিল। কবিতা ভাবল যে কাল পর্যন্ত তার মনে হচ্ছিল যে তার জীবন থেমে গেছে, আর আজ তার মনে হচ্ছে যে আসলে তার জীবন এখনই শুরু হয়েছে। অটোতে বসে বসে সে আকাশকে জিজ্ঞেস করল, আপনি আমাকে সাহায্য কেন করলেন? আপনি তো নিজে ট্রেন থেকে ক্লান্ত ছিলেন। আপনার কি দরকার ছিল? আকাশ বলল, দরকারের কথা ছিল না, আমি শুধু সেটাই করেছি যা সেই মুহূর্তে ঠিক মনে হয়েছে। কবিতা বলল, কিন্তু আপনি আমাকে চিনতেনও না। আকাশ বলল, মানুষকে চেনার জন্য বেশি জানার দরকার হয় না, কখনো কখনো এক দেখাই যথেষ্ট হয়। কবিতা মনে মনে ভাবল যে এই লোক আর্মিতে আছে, কিন্তু এর কথা কোনো দার্শনিকের মতো। বাড়ির কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে কবিতার মন আবার ভারী হতে লাগল। বাড়ির গলিতে ঘুরতেই সে দূর থেকে বাড়ি দেখল। দরজায় বাবা দাঁড়িয়েছিলেন। অটো থামল। কবিতার নিচে নামল। বাবা দুপা এগিয়ে এসে কবিতাকে দেখলেন। তার চোখ লাল ছিল, মুখ ক্লান্ত ছিল, কিন্তু যখন তিনি কবিতাকে দেখলেন তখন তার চোখে যে ভাব এলো তা কোনো শব্দে বোঝানো সম্ভব ছিল না। তিনি শুধু এটুকু বললেন, এসেছিস? আর কবিতা তাকে জড়িয়ে ধরল। কতক্ষণ তারা দুজন ওখানে দাঁড়িয়ে রইল কেউ জানে না। যখন কবিতা পেছনে ঘুরে দেখল তখন আকাশ ওখানে ছিল। বাবা তাকে দেখলেন। আকাশ হাত জোর করে বলল, নমস্কার কাকাবাবু, আমি আকাশ, অভয়ের বন্ধু। বাবা তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং তখনই তার মুখে এক অদ্ভুত ভাব এলো, যেন তিনি কিছু চিনেছেন। তিনি বললেন, আকাশ, তুমি বর্মাজিৎ ছিলে? আকাশ বলল, হ্যাঁ। বাবার চোখ ভরে এলো। তিনি বললেন, আরে বাবা, তুমি এখানে? তোমার বাবা আমার জীবনে যা করেছেন তা আমি কখনো ভুলিনি, এবং আজ তার ছেলে আমার মেয়েকে সাহায্য করল। কবিতা অবাক হয়ে বাবাকে দেখল। বাবার চোখে যে ভাব ছিল তা কবিতা আগে কখনো দেখায়নি। তিনি আকাশকে দেখছিলেন আর তার চোখ ভরা ছিল, ঠোঁট কাঁপছিল, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে এসে গেছে আর তিনি সেটা সামলাতে পারছেন না। কবিতা ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আপনি বর্মাজিকে কিভাবে চেনেন? বাবা একটা দীর্ঘশ্বাস নিলেন। তিনি আকাশকে দেখলেন, তারপর কবিতাকে দেখলেন এবং বললেন, ভেতরে চলো, এই কথা দাঁড়িয়ে হবে না। সবাই ভেতরে এলো। বাড়িতে মা বিছানায় শুয়েছিলেন। তার শরীর রাত থেকেই খারাপ ছিল। অভয় এক কোণে বসেছিল। সে আকাশকে দেখল তো এক মুহূর্তের জন্য অবাক হলো, তারপর উঠে তাকে জড়িয়ে ধরল। অভয় ধীরে ধীরে বলল, বন্ধু, তুই এখন আসছিস এখানে? আকাশ বলল, হ্যাঁ, ট্রেন লেট ছিল, রাস্তায় দিদির সাথে দেখা হয়ে গেল। অভয় এক মুহূর্ত আকাশকে দেখল, তারপর কবিতাকে দেখল। তার চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। মা বিছানা থেকে ডাক দিলেন, কবিতা। কবিতা সাথে সাথে মায়ের কাছে গেল এবং তার কাছে বসে পড়ল। মা তার হাত ধরে নিলেন। তার চোখ বন্ধ ছিল, কিন্তু হাতের বাঁধন শক্ত ছিল। মা বললেন, ঠিক আছিস তো তুই? কবিতা বলল, হ্যাঁ মা। মা বললেন, আমি জানতাম যে তুই ঠিক থাকবি, আমার মেয়ে দুর্বল নয়। এটা শুনে কবিতার চোখ আবার ভরে এলো। সে মায়ের হাত দুহাতে ধরে নিল। কিছুক্ষণ পর বাবা বসার ঘরে এলেন। আকাশ আর অভয় ওখানে আগে থেকেই ছিল। কবিতাও এলো। বাবা একটা চেয়ার টানলেন এবং বসে পড়লেন। তার মুখে ক্লান্তি ছিল,
কিন্তু চোখে এক অদ্ভুত শান্তিও ছিল। তিনি বলতে শুরু করলেন, কথা অনেক পুরনো, প্রায় 25 বছর আগের। আমি তখন পাটনায় পড়ছিলাম। বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা অসুস্থ ছিলেন আর টাকা ছিল না। আমার মনে হচ্ছিল যে পড়াশোনা ছেড়ে দিতে হবে। বাবা একটু থামলেন। তিনি একবার আকাশের দিকে তাকালেন এবং বলতে লাগলেন, সেই সময় আমি একজনের সাথে পরিচিত হই, বিজয় বর্মা, আকাশের বাবা। তিনি আমার সাথেই একই কলেজে পড়তেন। আমরা খুব বেশি কথা বলতাম না, শুধু জানাশোনা ছিল। কিন্তু একদিন তিনি দেখলেন যে আমি খুব চিন্তিত। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি সব খুলে বললাম। বাবার গলাটা একটু ভারী হয়ে এলো। তিনি সেই দিনই নিজের পকেট থেকে টাকা বের করে আমাকে দিলেন। বললেন, ভাই, পড়াশোনা ছেড়ো না। এই টাকা ফেরত দেওয়ার দরকার নেই। শুধু কখনো কারো সাহায্য করো, তাহলেই বুঝবে যে ঋণ শোধ হয়ে গেছে। আমি সেই টাকা দিয়ে বেতন দিয়েছিলাম এবং পড়াশোনা শেষ করেছিলাম। পরে আমি অনেকবার তার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘরটিতে নীরবতা নেমে এলো। আকাশ ধীরে ধীরে বলল, বাবা আমাকে এই বিষয়ে বলেছিলেন। তিনি প্রায়ই বলতেন যে জীবনে একবার এমন এক বন্ধুর সাথে দেখা হয়েছিল যার পরিশ্রম আর সততা দেখে তার মনে হয়েছিল যে সাহায্য করাটাই ঠিক। বাবা বললেন, বিজয় ভাই আমাকে শুধু টাকা দেননি, তিনি আমাকে এই বিশ্বাস জুগিয়েছিলেন যে পৃথিবীতে ভালো মানুষ আছে, আর আজ তার ছেলে আমার মেয়ের জন্য সেটাই করেছে যা তিনি একসময় আমার জন্য করেছিলেন। কবিতা আকাশের দিকে তাকালো। আকাশ চুপচাপ ছিল। তার চেহারায় কোনো ভাবান্তর ছিল না, কিন্তু চোখে একটা গভীরতা ছিল। বাবা আকাশকে জিজ্ঞেস করলেন, বিজয় ভাই কেমন আছেন? কোথায় আছেন এখন? আকাশ এক মুহূর্ত থেমে বলল, বাবা 3 বছর আগে মারা গেছেন। বাবার চেহারায় দুঃখ নেমে এলো। তিনি চোখ বন্ধ করলেন। আকাশ বলল, কিন্তু তিনি সবসময় বলতেন যে জীবনে ভালো কাজ করে যাও, প্রতিদানের আশা রেখো না, সামনে যা হবে ভালোই হবে। বাবা চোখ খুললেন। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, বাবা, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আর তার ছেলেও ঠিক তার মতোই হয়েছে। আকাশ হাত জোড় করল। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা বললেন, কবিতা? কবিতা মাথা তুলল। বাবা বললেন, ওই বাড়ির সাথে কথা হয়ে গেছে, বিয়ে হবে না। আমি নিজে ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছি। কবিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কবে? বাবা বললেন, আজ সকালে, যখন তুমি ফোন করেছিলে আর যা বলেছিলে তা শোনার পর আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। কবিতার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। সে জিজ্ঞেস করল, আর ওই মানুষগুলো? বাবা বললেন, তারা রেগে গিয়েছিল, সেটাই স্বাভাবিক, কিন্তু তাদের রাগ আমার মেয়ের জীবনের চেয়ে বড় নয়। এই কথা শুনে কবিতার চোখ আরও একবার জলে ভরে এলো। সে বাবার পা ছুঁয়ে প্রণাম করল। বাবা তার মাথায় হাত রেখে বললেন, মা, তুই কাল রাতে যা করেছিস তা আমার পক্ষে বোঝা কঠিন ছিল, কিন্তু তুই সকালে যা করলি, অর্থাৎ বাড়ি ফিরে আসা এবং পরিস্থিতির মুখোমুখি হওয়া, সেটাই তোর আসল সাহস। অভয় যে এতক্ষণ চুপচাপ বসেছিল, সে বলল, দিদি, আমাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। কবিতা তার দিকে তাকালো। অভয় বলল, তুমি কি সত্যিই ডাক্তার হতে চাও? কবিতা এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ। অভয় মুচকি হেসে বলল, তাহলে পড়ো, আমি তোমার সাথে আছি। এটা খুব ছোট্ট একটা কথা ছিল, কিন্তু এর মধ্যে এক বিরাট শক্তি লুকিয়েছিল। সেদিন বাড়িতে খাবার তৈরি হতে দেরি হয়েছিল। মায়ের শরীর একটু ঠিক হলে তিনিও বসার ঘরে এলেন। আকাশ তার সাথেও দেখা করল। মা তাকে দেখে বললেন, বাবা, তুমি তো ক্ষুধার্ত, তাই না? দাঁড়াও, আমি খাবার বানাচ্ছি। আকাশ নিষেধ করল, কিন্তু মা শুনলেন না। খাওয়ার টেবিলে সবাই বসল। এটা সেই বাড়িই ছিল যেখানে কাল রাতে একটা বিয়ে ভেঙে গিয়েছিল, কিন্তু আজ এই বাড়িতেই একটা অদ্ভুত উষ্ণতা ছিল, যেন কোনো খুব পুরনো জট খুলে গেছে। খাওয়ার সময় বাবা আকাশকে জিজ্ঞেস করলেন, বাবা, আর্মিতে কবে থেকে আছো? আকাশ বলল, 6 বছর হয়ে গেল। বাবা বললেন, দেশের সেবা করছো, এটা অনেক বড় ব্যাপার। আকাশ বলল, কাকা, এটা আমার দায়িত্ব, বড় কোনো ব্যাপার নয়। বাবা বললেন, না বাবা, যারা নিজেদের দায়িত্বকে বড় ব্যাপার মনে করে না, তারাই আসলে সবচেয়ে বড় হয়। কবিতা খাবার খেতে খেতে এসব শুনছিল। সে প্রথমবার খেয়াল করল যে আকাশ সব কথাই নিজেকে ছোট করে রাখে। সে কখনো নিজের প্রশংসা করে না, আবার কখনো কাউকে কোনো উপকারের কথাও মনে করিয়ে দেয় না। সে শুধু কাজ করে যায় আর সামনের দিকে এগিয়ে যায়। এটা এক অদ্ভুত গুণ ছিল। খাওয়ার পর আকাশ যাওয়ার চেষ্টা করল। বাবা বললেন, কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। আকাশ বলল, না কাকা, আমাকে কাল সকালে ফিরে যেতে হবে, ডিউটি আছে। বাবা জিজ্ঞেস করলেন, পোস্টিং কোথায়? আকাশ এক মুহূর্ত থেমে বলল, উত্তর পূর্বের দিকে। বাবা বুঝে গেলেন। তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। যাওয়ার সময় আকাশ সবার কাছ থেকে বিদায় নিল। অভয় তাকে ছাড়তে বাইরে পর্যন্ত গেল। কবিতা দরজায় দাঁড়িয়েছিল।
আকাশ যেতে যেতে কবিতার দিকে তাকালো আর বলল, পড়াশোনা শুরু করো, দেরি করো না। কবিতা বলল, হ্যাঁ ঠিক আছে। আকাশ বলল, আর একটা কথা। কবিতা জিজ্ঞেস করল, কি? আকাশ বলল, তুমি কাল রাতে যা করেছো সেটা পালিয়ে যাওয়া ছিল না, সেটা ছিল নিজেকে খুঁজে বের করা। এটাকে কখনো ভুল ভেবো না। কবিতার কাছে কোনো জবাব ছিল না। আকাশ ঘুরে দাঁড়ালো এবং চলে গেল। কবিতা অনেকক্ষণ ধরে সেই রাস্তার দিকে তাকিয়ে রইল যে রাস্তা দিয়ে আকাশ গিয়েছিল। সেই সন্ধ্যায় কবিতা নিজের ঘরে গেল। সে আলমারি খুলল। সেখানে তার বইগুলো রাখা ছিল, নিট পরীক্ষার প্রস্তুতির বই। সেগুলোতে ধুলো জমে গিয়েছিল। সে একটা বই তুলে নিল, সেটা হাতে নিল, সেটার গন্ধ নিল। এই গন্ধ তার খুব পরিচিত ছিল। এটা তার স্বপ্নের গন্ধ ছিল। সে বইটা খুলল এবং পড়তে শুরু করল। রাতে যখন বাড়ির সবাই ঘুম পড়ল, কবিতার ঘরের আলো তখনও জ্বলছিল। পরের কয়েক সপ্তাহ কবিতার জন্য বড় পরিবর্তনের ছিল। বাবা তার পড়াশোনার জন্য একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিলেন। টাকার অভাব ছিল, কিন্তু বাবা বললেন যে জোগাড় হয়ে যাবে। মা তার পুরনো গয়নাগুলোর মধ্যে থেকে ছোট্ট একটা জিনিস বিক্রি করে দিলেন। অভয় নিজের পকেট মানি জমাতে শুরু করল। এই পরিবার আগেও এক ছিল, কিন্তু এখন এর মধ্যে একটা নতুন শক্তি এসে গিয়েছিল। কবিতা প্রতিদিন সকালে উঠে পড়ত, দিনে কোচিংয়ে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরে আবার পড়ত, আর সপ্তাহে একবার সে সেই মহিলা আশ্রয় কেন্দ্রে যেত যেখানে সুমিত্রা দিদি ছিলেন। সেখানে সে ছোটোখাটো সাহায্যও করত। কখনো কোনো মেয়েকে পড়াতো, কখনো তাদের সাথে কথা বলতো, কখনো শুধু তাদের সাথে গিয়ে বসত। সুমিত্রা দিদি একদিন বললেন, তুমি তাড়াতাড়ি ডাক্তার হয়ে যাও, এখানে একজন ডাক্তারের খুব প্রয়োজন। কবিতা হেসে বলল, হব দিদি, নিশ্চয়ই হব। এসবের মাঝে আকাশের কথা কবিতার মনে বারবার আসতে থাকত। সে ভাবত যে একজন মানুষ এত শান্ত কিভাবে হতে পারে, এত পরিপক্ক, এত বুঝদার। একদিন সে অভয়ের কাছে আকাশের বিষয়ে জানতে চাইল। অভয় জানালো যে আকাশ ছোটবেলা থেকেই এমন ছিল, খুব কম কথা বলতো, কিন্তু যখন কথা বলতো তখন প্রতিটি কথায় ওজন থাকত। আর্মিতে যাওয়া তার স্বপ্ন ছিল, আর সে তার সেই স্বপ্ন পূরণ করেছে। অভয় এটাও জানালো যে আকাশের পোস্টিং খুব সংবেদনশীল একটা এলাকায়, সেখানে পরিস্থিতি মাঝে মাঝে খুব কঠিন হয়ে পড়ে। এটা শুনে কবিতার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সে অভয়কে জিজ্ঞেস করল, ওর সাথে কখনো কথা হয়? অভয় বলল, হ্যাঁ মাঝে মাঝে, কিন্তু ওখানে নেটওয়ার্ক কম থাকে। কবিতা বলল, ঠিক আছে, কিন্তু তার মনে এই অস্থিরতা রয়েই গেল। একদিন অভয় বলল, দিদি, আকাশ তোমার কাছে জিজ্ঞেস করছিল। কবিতা চমকে উঠে জিজ্ঞেস করল, কি জিজ্ঞেস করছিল? অভয় হাসতে হাসতে বলল, জিজ্ঞেস করছিল যে পড়াশুনো শুরু হয়েছে কিনা। কবিতার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সে বলল, অভয়, তাকে বলে দিস যে হ্যাঁ, শুরু হয়ে গেছে। অভয় বলল, নিজেই বলে দাও, নম্বরটা দেব? কবিতা বলল, না। অভয় জিজ্ঞেস করল, কেন? কবিতা বলল, কারণ এখন আমার কাছে বলার মতো শুধু এটুকুই আছে যে পড়াশুনো শুরু হয়েছে। যেদিন বড় কিছু বলার মতো হবে সেদিন বলবো। অভয় হেসে বলল, দিদি, তুমি বদলে গেছো। কবিতা বলল, হ্যাঁ, আর এই বদলটা ভালো। সেই দিনগুলোতে দূরে উত্তর পূর্ব সীমান্তে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল। খবর আসছিল যে উত্তেজনা বাড়ছে। খবরের কাগজে বড় বড় শিরোনাম ছাপা হচ্ছিল, টেলিভিশনে আলোচনা হচ্ছিল। কবিতা এসব পড়তো আর তার মন ভারী হয়ে উঠত। এক রাতে সে অভয়কে জিজ্ঞেস করল, আকাশ ঠিক আছে তো? অভয় বলল, কাল কথা হয়েছিল, ঠিক আছে। কবিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরের দিন যে খবর এলো তার সারা দেশকে নাড়িয়ে দিল। সীমান্তে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। যখন এই খবর এলো তখন সারা দেশ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। টেলিভিশনে বড় বড় অক্ষরে লেখা ছিল যে সীমান্তে হামলা হয়েছে, আমাদের জওয়ানরা লড়াইয়ের ময়দানে আছে, পরিস্থিতি গুরুতর। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। দেশের প্রতিটি কোণ থেকে সেনাদের ডাকা হচ্ছে। কবিতা সেই সময় কোচিং থেকে বাড়ি ফিরেছিল। সে দরজা খুলল এবং দেখল যে বাবা টেলিভিশনের সামনে বসে আছেন, আর তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। মা হাতে জপমালা নিয়ে বসে আছেন, আর তার ঠোঁট নড়ছে। অভয় হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। কবিতা জিজ্ঞেস করল, কি হয়েছে? অভয় টেলিভিশনের দিকে ইশারা করল। কবিতা দেখল এক মুহূর্তের জন্য তার পা যেখানে ছিল সেখানেই থমকে গেল। তার প্রথম চিন্তা এলো আকাশের কথা। সে অভয়কে জিজ্ঞেস করল, আকাশ কোথায়? অভয় বলল, সেই এলাকাতেই যেখানে এই যুদ্ধ হচ্ছে। কবিতার হাত থেকে ব্যাগ নিচে পড়ে গেল। সে সেটা তুলল, একটা চেয়ার টেনে বসল। তার চোখ ছিল টেলিভিশনের দিকে, কিন্তু মন ছিল অন্য কোথাও। সেই রাতে বাড়িতে কেউ বেশি কথা বলেনি। খাবার তৈরি হয়েছিল, কিন্তু কেউ ঠিকমতো খায়নি। বাবা বারবার খবর দেখছিলেন। মা রাতে বললেন যে সব জওয়ানদের জন্য প্রার্থনা করো। অভয় অনেকবার আকাশকে ফোন করেছিল, কিন্তু নেটওয়ার্ক ছিল না। কবিতা নিজের ঘরে এলো। সে বই তুলল, কিন্তু পড়তে পারল না। শব্দগুলো সামনে ছিল, কিন্তু মাথায় ঢুকছিল না। সে বই বন্ধ করল আর জানালা দিয়ে বাইরে তাকালো। রাতের আকাশ ছিল, তারা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। সে ভাবল যে এই আকাশের নিচেই কোথাও আকাশ আছে, কোনো এক লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছে। হয়তো ঠান্ডায় আছে,
হয়তো বিপদে আছে। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন সে পাটনা জাংশনে বেঞ্চের উপর বসেছিল, ক্লান্ত, ভীত, একা। আর তখন একটা গলার স্বর ভেসে এসেছিল, পানি নেবেন? সেই একটা ছোট্ট প্রশ্ন তার জীবন বদলে দিয়েছিল। কবিতা চোখ বন্ধ করল আর মনে মনে বলল যে উপরে যে শক্তিই থাকুক না কেন, আমার আকাশকে সুরক্ষিত রেখো। পরের কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। প্রতিদিন খবর আসত, কখনো ভালো কখনো খারাপ। সেনাবাহিনী এগিয়ে যাচ্ছিল, শত্রুরা পিছিয়ে যাচ্ছিল, কিন্তু এসবের মাঝে ক্ষতিও হচ্ছিল। প্রতিদিন সেই সব জওয়ানদের নাম আসত যারা শহীদ হয়েছেন। প্রতিবার কোনো নাম এলে কবিতার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে যেত। অভয় প্রতিদিন আকাশকে ফোন করার চেষ্টা করত। মাঝে মাঝে নেটওয়ার্ক পাওয়া যেত। একবার 20 সেকেন্ডের কথা হয়েছিল, যেখানে আকাশ শুধু এটুকুই বলেছিল যে ঠিক আছি, চিন্তা করো না, আর ফোন কেটে গিয়েছিল। সেদিন অভয় কবিতাকে এই কথা জানালে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এসবের মাঝেও কবিতার পড়াশোনা চলতে থাকে। এটা তার জন্য সহজ ছিল না। মন এদিক ওদিক ঘুরে বেড়াত, দুশ্চিন্তা কাজ করত, কিন্তু সে থেমে থাকেনি। একদিন সুমিত্রা দিদি তাকে জিজ্ঞেস করলেন, মা, আজকাল তোমাকে খুব চিন্তিত মনে হয়, কি হয়েছে? কবিতা সব খুলে বলল। সুমিত্রা দিদি বললেন, মা, যারা সীমান্তে লড়াই করছে তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বাড়ির মানুষের শক্ত থাকা। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তার শক্তিও কমে যাবে, শক্ত থাকো। এই কথা কবিতার মনে গেঁথে গেল। সে সেই দিন থেকেই নিজের কাছে শপথ নিল যে সে আরও পরিশ্রম করবে। সে ডাক্তার হবে। সে সেই দিনের অপেক্ষা করবে যেদিন আকাশ ফিরে আসবে আর সে তাকে বলতে পারবে যে দেখো, আমি আমার স্বপ্ন পূরণ করেছি। মাস পেরিয়ে যেতে লাগলো। যুদ্ধের খবর ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শত্রুরা পিছিয়ে গিয়েছিল, সেনাবাহিনী তাদের লক্ষ্যে অর্জন করে ফেলেছিল। সরকার ঘোষণা করল যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশে আনন্দ উদযাপন চলছিল, কিন্তু কবিতার বাড়িতে তখনও একজনের অপেক্ষা ছিল। অভয়ের কাছে আকাশের কোনো ফোন আসেনি। 3 দিন, 4 দিন, 5 দিন। কবিতা নিজের অস্থিরতা লুকিয়ে রাখল। বাবাকে কিছু বলেনি, মাকে কিছু বলেনি, কিন্তু রাতে একাকী তার চোখ জলে ভরে উঠত। 6ষ্ঠ দিনে অভয়ের ফোন বেজে উঠল। সে বাইরে ছিল। সে ফোন তুলল, কিছুক্ষণ কথা বলল, তারপর সে ভেতরে এলো। তার মুখে এক গাল হাসি ছিল। সে বলল, দিদি। কবিতা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অভয় বলল, আকাশের ফোন এসেছিল, ও ঠিক আছে, ফিরে আসছে। কবিতার সারা শরীর থেকে যেন একটা বোঝা নেমে গেল। সে চেয়ার ধরে বসে পড়ল। তার চোখ জলে ভরে এলো, কিন্তু ঠোঁটে হাসি ছিল। মা যখন শুনলেন তখন তিনি সঙ্গে সঙ্গে ভগবানের ছবির সামনে প্রদীপ জ্বালালেন। বাবা বললেন, ঈশ্বরকে ধন্যবাদ। পরের সপ্তাহে আকাশ ফিরে এলো। সে সরাসরি কবিতার বাড়িতে এলো। দরওয়াজা খুলতেই সামনে কবিতা ছিল। আকাশের চেহারা আগের চেয়ে একটু অন্যরকম লাগছিল, একটু বেশি গম্ভীর, চোখে আর একটু বেশি গভীরতা, কিন্তু সেই আগের মতোই একটা প্রশান্তি ছিল। কবিতা বলল, চলে এসেছ? আকাশ বলল, হ্যাঁ, শুধু এটুকু। কিন্তু এবার এই একটা শব্দের মধ্যে অনেক কিছু লুকিয়েছিল। বাবা এলেন। তিনি আকাশকে জড়িয়ে ধরলেন। মা তাকে দেখে বললেন, বাবা, খুব চিন্তায় ছিলাম। অভয় তার পিঠ চাপড়ে দিল। খাবার তৈরি হলো। সবাই একসাথে বসল। খাবার পর আকাশ বাবাকে বলল, কাকা, আমার কিছু বলার আছে। বাবা বললেন, বলো। আকাশ এক মুহূর্ত কবিতার দিকে তাকালো, আর তারপর বাবার দিকে। সে বলল, কাকা, আমি যখন কবিতাকে প্রথমবার স্টেশনে দেখেছিলাম তখনই আমার ওকে পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম যে ওর স্বপ্ন অনেক বড়, তাই সেগুলো পূরণ হতে সময়ও লাগবে। এই কারণে আমি এই কথাটা নিজের মনেই রেখেছিলাম। এখন আমি আপনাকে বলতে চাই যে আমি কবিতাকে বিয়ে করতে চাই, যদি আপনার আর ওর অনুমতি থাকে। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে এলো। কবিতার কান লাল হয়ে গেল। সে নিচের দিকে তাকালো। বাবা বললেন, এই প্রশ্ন আমাকে নয়, কবিতাকে জিজ্ঞেস করো। আকাশ কবিতার দিকে তাকালো। কবিতা মাথা তুলল। সে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল সেই বরযাত্রীর কথা, সেই বেঞ্চ, সেই জলের বোতল, সেই শব্দগুলো যা তাকে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছিল। সে বলল, আগে আমার একটা কথা শোনো। আকাশ বলল, বলো। কবিতা বলল, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি। আমি ডাক্তার হতে চাই। এটা আমার স্বপ্ন, আর আমি এটা ছাড়ব না। যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমার উত্তর হ্যাঁ। আকাশের মুখে সেই হালকা হাসিটা ফুটে উঠল, যা খুব কমই দেখা যেত। সে বলল, আমি কবে বললাম স্বপ্ন ছেড়ে দিতে? আমি তো প্রথমবারই বলেছিলাম যে পড়াশোনা শুরু করো। কবিতা মুচকি হাসল। বাবার চোখ জলে ভরে এলো। মা আঁচল দিয়ে চোখ মুছলেন।
অভয় বলল, আরে আমি তো কবে থেকেই এটাই চাইছিলাম। সবাই হো হো করে হেসে উঠল। বিয়ে সেই মাসে হলো না, কারণ কবিতার পরীক্ষা ছিল। আকাশ বলল, কোনো তাড়া নেই, আগে পরীক্ষা দাও, যখন প্রস্তুত হবে তখন বিয়ে হবে। আর কবিতা পরীক্ষা দিল। সেদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে অভয় দাঁড়িয়েছিল, বাবা ছিলেন আর একপাশে আকাশও ছিল। কবিতা ভেতরে যাওয়ার সময় ঘুরে তাকালো। আকাশ শুধু এটুকুই বলল, যাও, যা মনে আছে তা খাতায় নামিয়ে দিয়ে এসো। কবিতা ভেতরে গেল। 3 ঘন্টা পর যখন সে বাইরে এলো, তখন তার মুখে এক অন্যরকম দীপ্তি ছিল। সে অভয়কে দেখল আর বলল, ভালো হয়েছে। অভয় খুশিতে তাকে জড়িয়ে ধরল। বাবা চোখ বন্ধ করলেন আর উপরের দিকে তাকালেন। আকাশ কিছু বলল না, শুধু মুচকি হাসল। ফলাফল এলো। কবিতার নাম সেই তালিকায় ছিল যেখানে তার সব সময় থাকার কথা ছিল। সেদিন বাড়িতে মিষ্টি তৈরি হলো। সুমিত্রা দিদি এলেন। প্রতিবেশী কাকিমাও এলেন, যিনি একসময় বিয়ের পক্ষে ছিলেন, কিন্তু আজ তিনি কবিতাকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি একদম ঠিক কাজ করেছ। বিয়ের 3 মাস পর হলো। খুব সাধারণ একটা বিয়ে। কোনো বড় ব্যান্ড পার্টি ছিল না, কোনো বড় লোক দেখানো আয়োজন ছিল না, শুধু নিজেদের লোকজন ছিল। সুমিত্রা দিদি সবার সামনে বসেছিলেন। অভয়ের চোখ জলে ভরা ছিল। বাবা যখন কবিতার হাত আকাশের হাতে তুলে দিলেন, তখন তিনি বললেন, বাবা, ওর স্বপ্নগুলার খেয়াল রেখো। আকাশ বলল, এটা আমার দায়িত্ব কাকা। কবিতা আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন সে জানালা দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই সময় তার জানা ছিল না সে কোথায় যাবে, সে জানত না সামনে কি হবে। সে শুধু এটুকুই জানত যে সে এমন একটা জীবনে থাকতে পারে না যা তার নিজের নয়, আর সেই একটি পদক্ষেপই তাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এমন একটা জায়গা যেখানে তার নিজের স্বপ্ন ছিল, এমন একজন মানুষ ছিল যে সেই স্বপ্নগুলোকে বুঝত, এমন একটা পরিবার ছিল যারা এখন সত্যি তার পাশে ছিল। বিয়ের পর কবিতা নিজের পড়াশোনা চালিয়ে গেল। আকাশ কখনো বলেনি যে থেমে যাও, কখনো বলেনি যে এবার সংসার সামলাও। সে যখনই ডিউটি থেকে ফিরত সবার আগে জিজ্ঞেস করত যে পড়াশোনা কেমন চলছে। কবিতাকে উত্তর দেওয়ার সময় প্রতিবার এক অদ্ভুত আনন্দ হতো। 5 বছর পর একটা হাসপাতালের সিঁড়িতে একটা সাইনবোর্ড লাগানো হলো। তাতে লেখা ছিল, ডাক্তার কবিতা বর্মা। নিচে লেখা ছিল, গরিব রোগীদের চিকিৎসা সেবা বিনামূল্যে। উদ্বোধনের দিন সুমিত্রা দিদি এলেন, বাবা এলেন, মা এলেন, অভয় এলো আর আকাশও এলো নিজের ইউনিফর্মে। যখন কবিতা সেই সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলল, তখন তার চোখ জলে ভরেছিল। বাবা কাছে এসে বললেন, মা, সেই রাতে তুই যা করেছিলি সেটা আমার কাছে তখন খুব কঠিন মনে হয়েছিল, কিন্তু আজ যখন এসব দেখি তখন বুঝতে পারি যে তুই ঠিক ছিলি, তোর জন্য আমি গর্বিত। কবিতা বলল, বাবা, আপনিও ঠিক ছিলেন, শুধু রাস্তাটা ভুল হয়ে গিয়েছিল, কিন্তু ফিরে তো এসেছেন। বাবা তাকে জড়িয়ে ধরলেন। আকাশ দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। কবিতা তার দিকে তাকালো। সে আরও একবার সেই হালকা হাসিটা উপহার দিল। কবিতা ভাবল যে সেই হাতে যখন সে জানালা দিয়ে বেরিয়ে গিয়েছিল, তখন তার মনে হয়েছিল সে হেরে যাচ্ছে, কিন্তু আসলে সে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সে অন্ধকারে ছিল, কিন্তু আলোর দিকে এগোচ্ছিল। সে একা ছিল, কিন্তু নিজের মানুষদের দিকেই এগোচ্ছিল। মাঝে মাঝে জীবনে 1 কদম পিছিয়ে আসতে হয়, যাতে 10 কদম এগিয়ে যাওয়া যায়। কখনো কখনো পালিয়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার স্বরূপ। আর যে নিজেকে খুঁজে পায় সে পৃথিবীর কোনো যুদ্ধেই হারতে পারে না। বন্ধুরা, এই গল্প সেই সব মানুষের গল্প যারা কখনো না কখনো কোনো মোড়ে এসে থেমে গেছেন, যাদের মনে হয়েছে যে এখন আর কোনো রাস্তা নেই, যারা ভয় পেয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, ভেঙে পড়েছেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকার রাতের পরেই সকাল আসে, প্রতিটি বন্ধ জানালার পরেই আরও একটা দরজা খোলে, আর প্রতিটি পতনের পরেই উঠে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। শুধু একটা পা বাড়ান, শুধু 1 কদম। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের কিছু শিখিয়ে থাকে, কিছু অনুভব করিয়ে থাকে, বা জীবনে এগিয়ে যাওয়ার সামান্যতম শক্তিও জুগিয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, এবং আপনার সেই বন্ধুদের সাথে গল্পটি অবশ্যই শেয়ার করুন যাদের আজ একটি আশার আলো প্রয়োজন। এখানে এমন সব গল্প আসতেই থাকে যা আপনাদের ভাবিয়ে তোলে, ভাঙা হৃদয়কে জোড়া লাগায়, আর জীবনকে এক নতুন দৃষ্টিকোণে দেখার শক্তি যোগায়। আর সবশেষে মন্তব্য করে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনারা কোন শহর থেকে দেখছেন। ধন্যবাদ।